ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে 2019 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার ভৌতবিজ্ঞানের কোশ্চেনটার আমি গ্রুপ ডি পার্টটা নিয়ে আলোচনা করব। আজ আমি 4 দাগের 1 থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 4 দাগের 5 থেকে 12 পর্যন্ত করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো 4-এর 1-টা কি বলেছে, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে যে গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো। কি লিখেছি? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। ঠিক আছে, তাহলে মোলার আয়তনের সংখ্যাটা আমি লিখে দিলাম। এবার কি বলেছে না, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের আচরণের মধ্যে বিচ্যুতির কারণটা কি, সেই দুটো কারণ কিন্তু লিখতে বলেছে। আমি পূর্ণ বাক্যে লিখেছি, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির কারণ দুটি হলো। প্রথম কারণটা দেখো কি লিখেছি, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন কিন্তু নগণ্য বলে ধরা হয়। কিন্তু বাস্তবে এই আয়তনের পরিমাণ অত্যন্ত কম হলেও গ্যাসের অণুগুলির আয়তনকে কিন্তু উপেক্ষা করা যায় না। ঠিক আছে, তাহলে এখানটা কি লিখেছি না, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে যেটা বলা আছে সেটা কি বলা আছে না, গ্যাসের অণুগুলি বিন্দু ভরের মতো, মানে খুবই ছোট। ঠিক আছে, তাহলে এই যে এটা যদি একটা গ্যাসের অণু হয়, এটা যদি একটা পাত্র হয়, তার মানে তোমরা বুঝতেই পারছো যে পাত্রটা কত বড় আর গ্যাসের অণুটার আয়তন কত ছোট। সেই কারণেই কি ধরা হয়েছিল, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির ভরটাকে কিন্তু নগণ্য বলে ধরা হয়েছিল। ঠিক আছে, কিন্তু বাস্তবে মানে এই গ্যাসের অণুগুলির কিন্তু একটা নির্দিষ্ট আয়তন কিন্তু ধরা হয়, এটাকে কিন্তু উপেক্ষা করা যায় না। তাহলে এটা একটা বিচ্যুতির কারণ হলো। দ্বিতীয়টা কি, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল অনুভব করে না, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল কিন্তু ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এবার আসছি দেখো 4-এর 2-এরটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? ঠিক আছে, এখানে কিন্তু পারমাণবিক ওজনগুলো দেওয়া আছে, আয়রন, অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের। তাহলে অঙ্কটা কষে নিই। দেখো অঙ্কটা আমি তোমাদের কিন্তু কষে দেখাচ্ছি। এটা হচ্ছে 4-এর 2-এর অঙ্ক। কি বলেছে না, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে না, Fe2O3 কিন্তু বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হয়ে কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে দেখো Al2O3 তৈরি হচ্ছে, প্লাস কিন্তু আয়রন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি লিখে ফেললাম সমীকরণটা। এবার আমি কিন্তু ব্যালেন্স করব। এখানে দেখো দুটো আয়রন, এখানে একটা আছে, তার মানে এখানে আমাকে দুটো করতে হবে। এখানে দেখো দুটো অ্যালুমিনিয়াম, এখানে একটা আছে, আমাকে দুটো অ্যালুমিনিয়াম এই দিকে করতে হবে। ঠিক আছে, এখানে দেখো অক্সিজেন 3টে আছে, এদিকেও দেখো অক্সিজেন 3টে আছে। এবার দেখো আমার ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, এবার কোশ্চেনে কি চেয়েছে সেটা প্রথম আমি জেনে নিই। বলেছে দেখো 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম কত গ্রাম প্রয়োজন। ঠিক আছে, তাহলে আয়রনের আমি পরিমাণটা আগে লিখে নিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কিন্তু এভাবে একটু লিখে নেবে। ঠিক আছে, কত গ্রাম বলেছে না, 558 কিন্তু গ্রাম বলে দিয়েছে। এটা হচ্ছে আয়রনের পরিমাণটা। আমাকে জিজ্ঞাসা করছে যে অ্যালুমিনিয়ামের পরিমাণটা কত, সেটাই আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পরিমাণ সমান আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এখানে কত আয়রনের পারমাণবিক ওজনটা দেওয়া আছে। পারমাণবিক ওজনটা আয়রনের দেওয়া আছে দেখো 55.8 এটা দেওয়া আছে আয়রনের পারমাণবিক ওজন। এখানে যেহেতু 2 ইন্টু Fe তৈরি হচ্ছে, তার মানে আমি আয়রনের আণবিক ওজনটা কত ধরে নেব না, 2 গুণিতক 55.8 কিন্তু আমি ধরে নেব। ঠিক আছে, তাহলে একইভাবে আমি অ্যালুমিনিয়ামটার বের করব, কারণ এখানে অ্যালুমিনিয়ামের পরিমাণটা চেয়েছে।
ঠিক আছে। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে আমি বাকিগুলো ছেড়ে কেন শুধুমাত্র আয়রনটারই বার করলাম, কারণ এখানে দেখো আয়রনের কিন্তু পরিমাণটা দেওয়া আছে বলে, তার মানে যেটা দেওয়া আছে সেটারই আমি কিন্তু পারমাণবিক ওজন থেকে আণবিক ওজনটা বার করব, ঠিক আছে। একইভাবে আমি অ্যালুমিনিয়ামটার করছি। অ্যালুমিনিয়ামের সামনে 2 আছে বলে লিখে দিলাম, আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন কত, সেটা হচ্ছে 27, আমি তাহলে লিখে দিলাম। তাহলে অতএব আমি এখানে এবার লিখছি, দেখো 2 গুণিতক 55.8 গ্রাম আয়রন থেকে 2 × 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাই। তাহলে আমি এটা লিখছি, তাহলে 2 × 55.8 গ্রাম আয়রন থেকে 2 × 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাই, ঠিক আছে। আমি এটা কিন্তু ক্যালকুলেশন করলাম না, আমি এভাবেই রেখে দিলাম। এখানে আয়রনের পরিমাণটা কত দেওয়া আছে, 558, তাহলে 558 গ্রাম আয়রন থেকে কত অ্যালুমিনিয়াম পাবো না 2 × 27 × 558 ভাজিতক কত হবে 2 × 55.8 গ্রাম অ্যালুমিনিয়াম পাই, ঠিক আছে। এটা এবার আমি ক্যালকুলেশন করছি, এই দুই কেটে গেল, দশমিক তুললে কি হয়ে যায়, উপরে 10 হয়ে যায়। এই 558 আমার কেটে গেল, তার মানে উপরে পড়ে রয়েছে দেখো 27 × 10 একক কত গ্রাম, এই দুটো গুণ করলে কত হয় 270 গ্রাম। তাহলে 270 গ্রাম কিন্তু আমি অ্যালুমিনিয়াম পাবো। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে, 270 গ্রাম অ্যালুমিনিয়াম পাই। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। বার করতে বলেছে কি Fe2O3 মোলের পরিমাণটা, তার মানে আমাকে কি করতে হবে, যেটা আয়রনের পরিমাণটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমাকে মোলে পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত দেওয়া আছে দেখো 558 গ্রাম দেওয়া আছে কোশ্চেনে, তাহলে 558 গ্রাম আয়রন সমান কত মোল আমি কিন্তু বের করব। তাহলে মোল বার করতে কি করতে হয় না, যেটা গ্রামটা বা পরিমাণটা দেওয়া আছে সেটা উপরে লিখতে হয়, আর নিচে কি লিখতে হয়, আয়রনের কিন্তু আমাকে আণবিক ওজনটা লিখতে হয়। আয়রনের আণবিক ওজনটা কত দেখো এখানে 55.8। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে আমি এখানে 2 × 55.8 করলাম, তাহলে এখানে কেন আমি বলছি যে আয়রনের 55.8 হচ্ছে আণবিক ওজন, কারণ দেখো আয়রন সবসময় কিভাবে থাকে না এককভাবে থাকে, ঠিক আছে। সেই কারণে কি আয়রনের যেটাই আণবিক ওজন হবে সেটাই কিন্তু পারমাণবিক ওজন হবে। একই ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। তাহলে এখানে আয়রনের আমার আণবিক ওজনটা কত, সেটা হচ্ছে 55.8 গ্রাম, দশমিক তুললাম, উপরে 10, এইটা কেটে গেল, তাহলে পড়ে রইল কত 10। তাহলে আমি কিন্তু 558 গ্রাম আয়রন সমান আমি কত মোল আয়রন পেলাম না 10 মোল কিন্তু আমি আয়রন পেয়ে গেলাম। এবার বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কি 2 মোল আয়রন আমি পাচ্ছি কত মোল Fe2O3 থেকে, 1 মোল Fe2O3 থেকে, ঠিক আছে। তার মানে এখানে আমি কি লিখব না 2 মোল আয়রন পাই 1 মোল Fe2O3 থেকে, ঠিক আছে। আর এখানে 558 গ্রাম আয়রন সমান কত মোল পেলাম 10 মোল, তাহলে 10 মোল আয়রন থেকে 10 মোল আয়রন পাই কত মোল Fe2O3 থেকে না 1 × 10 আর নিচে হয়ে যাবে 2 আর কি মোল Fe2O3 থেকে, ঠিক আছে। আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা কিন্তু থেকে লিখবে। 10 আর 1 গুণ করলে 10 হয়ে যায়, নিচে 2 আছে লিখে দিলাম। একক কত, একক হচ্ছে মোল। এবার যদি কাটাকুটি করি কত হয়ে যাচ্ছে না 5 মোল কিন্তু আমার হয়ে যাচ্ছে, 5 মোল Fe2O3 লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা, যেটা অথবা দিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখে নিই কোশ্চেনটা। বলেছে দেখো 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে
ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আর 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো, এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এইচটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো সেটাই কিন্তু দেওয়া আছে। আর পাশে দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক ওজনগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো এটা যেহেতু অথবার কোয়েশ্চেন, আমাকে অথবা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে যেটা মানে বিক্রিয়াটা যেরকমভাবে দেওয়া আছে আমি প্রথম সেটা লিখে নেব। কি দেওয়া আছে? অ্যামোনিয়াম কিন্তু ক্লোরাইড। ঠিক আছে, তার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কিন্তু বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হয়ে কি তৈরি হচ্ছে না ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে আর কিন্তু জল তৈরি আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত দিয়ে দিয়েছে না 33.3 গ্রাম। অ্যামোনিয়ার পরিমাণটা কত দিয়ে দিয়েছে 10.2 গ্রাম। জলের পরিমাণটা কত দিয়েছে 10.8 গ্রাম। আর এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের কিন্তু পরিমাণটাও আমার দিয়ে দিয়েছে, কত দিয়েছে 32.1 গ্রাম। আমাকে বের করতে বলেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণটা। তার মানে আমি কি করব, দেখো তোমরা একটা সূত্র জানো। সূত্রটা কি না বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর কিন্তু সবসময় সমান হয়। এটা তোমরা জানো, রাসায়নিক বিক্রিয়া থেকে পড়েছো। তাহলে যেহেতু সমান হবে তার মানে কি হবে, এই তিনটের যোগফল ভরের যোগফলগুলো যা হবে সেখান থেকে যদি আমি শুধুমাত্র এইটার বিয়োগ করি তাহলে এইটা পেয়ে যাব। তাহলে সেই প্রসেসটাই কিন্তু এখানে কাজে লাগাবো। তাহলে আমি কি লিখবো প্রথম না বিক্রিয়াজাত। কেন বিক্রিয়াজাত? কারণ বিক্রিয়া থেকে এইগুলো তৈরি হচ্ছে বলে, সে কারণে আমি এই দিক সাইডগুলোটা বিক্রিয়াজাত লিখছি। তাহলে বিক্রিয়াজাত পদার্থর মোট ভর, বিক্রিয়াজাত পদার্থর মোট ভর বা পদার্থের মোট ভর। ঠিক আছে, তাহলে কত কত না 33.3, 10.2 আর 10.8 গ্রাম একক গ্রামে দেওয়া আছে। এবার এই তিনটে কিন্তু আমি যোগ করব। 13 3 হাতে থাকে 1, 3 আর 1 4, 2 আর 3 কত 5, তাহলে 54.3 গ্রাম হয়ে গেল। এবার দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আমি পরিমাণটা লিখব। তাহলে এখানে যেহেতু তোমাদের বইতে সংকেতটা দেওয়া নেই, নামটা দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাদের নাম হিসাবেই লিখতে হবে, সংকেত হিসাবে কিন্তু লিখবে না। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ সমান আমি কি লিখতে পারি না লিখতে পারি দেখো বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিয়োগ বিক্রিয়কের মোট ভর। ঠিক আছে, বিক্রিয়কের মোট ভর। দেখো বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত পেলাম না 54.3 বিয়োগ বিক্রিয়কের মোট ভর, এখানে বিক্রিয়কের, তাহলে বিক্রিয়কের মোট ভর দেখো কত দেওয়া আছে না 32.1 গ্রাম। ঠিক আছে, যদি বিয়োগ করি আমার বিয়োগফল কত হচ্ছে না 22.2 গ্রাম আমার হয়ে যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণটা কত পেয়ে গেলাম না 22.2 গ্রাম। তাহলে তোমরা এখানে উত্তরটা কি লিখবে না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ 22.2 গ্রাম, এককটা লিখতে ভুলবে না। পরের কোশ্চেনটা যেটা বলেছে এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এইচটিপিতে কত লিটার অ্যামোনিয়া তৈরি হলো সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম আমি অ্যামোনিয়া কত মোল তৈরি হচ্ছে সেটা বের করব। দেখো এখানে অ্যামোনিয়ার আমি প্রথম বের করব কি আণবিক ওজন। তাহলে অতএব অ্যামোনিয়ার আণবিক ওজন। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার আণবিক ওজন আমি প্রথম বের করব।
দেখো, আমি তোমাদের যখন এর আগের কোশ্চেনটা করিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম না, আয়রন, অ্যালুমিনিয়াম যেগুলো এককভাবেই প্রকৃতিতে অবস্থান করে তাদের আণবিক ওজন যেটা পারমাণবিক ওজন কিন্তু একই হয়, কিন্তু অ্যামোনিয়া কি একটা যৌগ, ঠিক আছে, সেই কারণে এর ক্ষেত্রে কীরকমভাবে আণবিক ওজনটা বের করতে হবে। প্রথমে কিন্তু নাইট্রোজেনের পারমাণবিক ওজন, নাইট্রোজেনের পারমাণবিক ওজন, নাইট্রোজেনের পারমাণবিক ওজন যোগ, দেখো এখানে হাইড্রোজেন কতগুলো আছে, 3টে আছে, তার মানে 3 গুণিতক হাইড্রোজেনের পারমাণবিক ওজন। যেহেতু এই হাইড্রোজেনের সঙ্গে কিন্তু 3টা আছে বলে সেই কারণেই কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক ওজনের সঙ্গে কিন্তু 3টা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ওজন আমি লিখে দিলাম। আশা করি এইটুকুটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার আমি দেখব যে নাইট্রোজেনের পারমাণবিক ওজন কত, 14 লিখে দিলাম। 3 গুণিতক হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত, 1 আমি লিখে দিলাম, আর এইটুকুটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 14 যেরকম আছে রেখে দিলাম, আর 3 গুণিতক 1 করলে কি হয়ে যায়, 3 হয়ে যায়। তাহলে এই 14 আর 3 আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমার 17 কিন্তু হয়ে যাচ্ছে আণবিক ওজনটা, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার আণবিক ওজনটা আমি কিন্তু 17 পেয়ে গেলাম। এবার দেখো আমি বের করব অ্যামোনিয়ার মানে মোল সংখ্যাটা। সেই মোল সংখ্যাটা বের করার জন্য আমাকে অ্যামোনিয়ার পরিমাণটা জানতে হবে। তাহলে অতএব অ্যামোনিয়া কত গ্রাম দেওয়া আছে, দেখো 10.2 গ্রাম অ্যামোনিয়া কিন্তু দেওয়া আছে। তাহলে 10.2 গ্রাম অ্যামোনিয়া সমান আমি মোলটা বের করব। তাহলে উপরে কি হবে না পরিমাণটা হয়ে যাবে, আর নিচে কি হবে আণবিক ওজনটা হয়ে যাবে। অ্যামোনিয়ার আণবিক ওজন কত, 17। তাহলে আমি মোল কিন্তু পাশে লিখিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আমার ক্যালকুলেশন কত হবে না 0.6 মোল কিন্তু আমার হয়ে যাবে। তার মানে কত মোল আমার অ্যামোনিয়া পাচ্ছি না 0.6 মোল কিন্তু আমরা অ্যামোনিয়া উৎপন্ন হলো, 0.6 মোল অ্যামোনিয়া তৈরি হয়, ঠিক আছে। আমি লিখে দিলাম এখানটায়। এবার পরের কোশ্চেনটা যেটা বলেছে যে কত লিটার অ্যামোনিয়া তৈরি হলো। দেখো আমরা একটা মানে লাইন কি জানি না, এসটিপিতে 1 মোল পরিমাণ, এখানে যেহেতু অ্যামোনিয়া আছে আমি অ্যামোনিয়া বলছি, 1 মোল পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত হবে না 22.4 লিটার, সেটা কিন্তু আমি এখানে লিখব। তাহলে এসটিপি বা এনটিপিতে, ঠিক আছে, তোমাদের মানে কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় যে এসটিপি তখন তোমাদের কিন্তু এসটিপিতেই লিখতে হবে, যদি তোমাদের উল্লেখ করে দেয় এনটিপি তখন তোমাদের কিন্তু এনটিপি কথাটাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এসটিপিতে 1 মোল অ্যামোনিয়ার আয়তন, 1 মোল অ্যামোনিয়ার আয়তন কত আমরা জানি, 1 মোল অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, এটা আমরা জানি, ঠিক আছে। এখানে কত মোল অ্যামোনিয়া তৈরি হলো না 0.6 মোল। তাহলে 0.6 মোল অ্যামোনিয়ার আয়তন সমান কত হয়ে যাবে 22.4 গুণিতক 0.6 লিটার, ঠিক আছে। হচ্ছে না 13.44 লিটার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না অ্যামোনিয়ার আয়তন এসটিপিতে 13.44 লিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, উত্তরটা কিন্তু লিখতে ভুলবে না। এবার পরের কোশ্চেনটা আসছি, কি বলেছে 4-3 বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে লিখেছি। দেখো কি লিখেছি না গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের চাপ ও গ্যাসের ভর স্থির থাকে, ঠিক আছে, এটা আমরা লিখেছি। আর তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে, বারবার বলছি। তারপরে কোশ্চেনটা বলেছে একটি অধাতুর নাম করো যেটি তাপের সুপরিবাহী। তাহলে একটি অধাতুর নাম
যেটি তাপের সুপরিবাহী সেটি হলো কি গ্রাফাইট। আমি বানানটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে এক অধাতু যেটা কিন্তু তড়িৎ এবার পরের কোশ্চেনটা আসছি, অথবা দিয়ে যেটা আছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। কি লিখেছি, কোনো তামা দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস অংশ দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এটা আমি লিখেছি। তারপরের কোশ্চেনটা কি বলেছে, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন, সেটা আমাকে লিখতে বলেছে। দেখো কি লিখেছি, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান পার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসে পার কেলভিন, কারণ এখানে কেলভিন স্কেল বলেছে বলে পার কেলভিন, এটা কিন্তু ডিগ্রি নয়। ঠিক আছে, ডিগ্রি শুধুমাত্র সেলসিয়াসের ক্ষেত্রেই হয়, ফারেনহাইটের ক্ষেত্রেও হয় না, কেলভিনের ক্ষেত্রেও কিন্তু হয় না। তাহলে পার কেলভিন উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সমান হয়, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তাহলে দেখো এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কিসের ওপর নির্ভর করে, সেটা শুধুমাত্র কিন্তু টেম্পারেচারের উপরই নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর কিন্তু নির্ভর করে না। অনেক সময় কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটাও কিন্তু লিখতে দেয়, তখন তোমরা কি লিখবে, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ফারেনহাইট, এটা হচ্ছে পারের চিহ্ন বা প্রতি। ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেনটা আসি, কি বলেছে না চারেরটা বলেছে, দেখো দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। পরের কোশ্চেনটা বলেছে, কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন। দেখো আমি কি লিখেছি, কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে আপতন কোণ যেটা হচ্ছে আই, আমি তোমাদের ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হয়। প্রতিসরণ কোণ কোনটা, যেটা হচ্ছে I2, আর আপতন কোণ কোনটা, সেটা হচ্ছে I1। ঠিক আছে, এই যে ছবিটা সেটা হচ্ছে এই কোণটার মান, যেহেতু এখানে মানে রশ্মিটা আপতিত হচ্ছে, তাহলে এই বিন্দুটাকে আমি যদি ধরি এ, তাহলে এই এ বিন্দুতে এইটা হচ্ছে আপতন কোণ যেটার মান হচ্ছে I1, আর প্রতিসরণ কোণ কোনটা, যেটা হচ্ছে R1। এবার রশ্মিটা মানে ফলকের মধ্য দিয়ে আসছে বা স্ল্যাবের ভিতর দিয়ে আসছে, তাহলে স্ল্যাবের ভিতর দিয়ে আসার পর আর একটা প্রান্তে কিন্তু ধাক্কা খাচ্ছে, সেখান থেকে এবার প্রতিসরণ ঘটছে। ঠিক আছে, এই বিন্দুটাকে যদি আমি ধরি বি, তাহলে বি বিন্দুতে আপতন কোণ কোনটা, সেটা হচ্ছে R2, আর প্রতিসরণ কোণ কোনটা, সেটা হচ্ছে কিন্তু I2। সেই কারণেই আমি এখানে লিখেছি I1 হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণ কোনটা না I2। আশা করি তোমরা বুঝতে পারলে। বলেছি প্রথম লাইনটা এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়, এই সমান হওয়ার ফলে কি হয় না, তাই কাঁচ ফলকের একপাশে কোনো রশ্মি আপতিত হয়ে কাঁচ ফলকের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়, তখন আপতিত রশ্মির নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবার ফলে কি হয়, এইটা আর এই রশ্মি দুটো কিন্তু পরস্পরের সমান্তরাল হয়। ঠিক আছে, তাই কৌণিক চ্যুতি হয় না, এখানটা কিন্তু হয় না হবে যেহেতু সমান্তরাল বলে। ঠিক আছে, রশ্মি দুটো এক্ষেত্রে শুধুমাত্র কি হয় না, রশ্মির পার্শ্ব সরণ ঘটে, অর্থাৎ রশ্মিটা শুধুমাত্র এই যে লম্বটা তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে শুধুমাত্র একটু সরে যায়, এখানে কিন্তু কোনো কৌণিক চ্যুতি বা চ্যুতি হয় না। আশা করি তোমরা বুঝতে পারলে ছবিটা। এই ছবিটা কিন্তু তোমরা এঁকে দেবে যখন এই কোশ্চেনটা তোমরা লিখবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি যেই কোশ্চেনগুলো করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট